ওর এক হাত ছিল আমার মাথায়, আর এক হাত ছিল আমার বোনের ব্যাগ, একটা ব্যাগ টাচ আমি ড্রেসিং টেবিলে দেখে ফেলেছি। আমি দেখে আর কি আমার হাত পা কাঁপছিল। আমি ভোলা থেকে আসছি। 2016 সালে আমি পরীক্ষা দেওয়ার পরে চট্টগ্রামে যাই, আত্মীয়র সাথে ঘোরার জন্য গেছি। ওখানে আমি যে ফ্ল্যাটে ছিলাম, পাশের ফ্ল্যাটে একটা ছেলে ছিল, সে ওখানে জব করত। বিগত দিন আমাকে দেখলো, ডিস্টার্ব করলো, অফার করছে আর কি প্রেম করবে, এরকম একটা অফার। হ্যাঁ, মানে যাওয়ার কয়দিন পর? যাওয়ার 3-4 দিন পরেই। পরবর্তীতে আমি ওটা পাত্তা দিইনি। পরে আমার ফোন নাম্বার নিচে, আমার ভাইয়ের একটা মেয়ে আছে ছোট, ওর কাছ থেকে আমার ফোন নাম্বার নিচে নিয়ে আমার সাথে কিছুদিন ফোন দিয়ে ডিস্টার্ব করতো। পরবর্তীতে আমি বলছি যে না, আমি এটা করব না, আমার বাবা নাই। আমার বয়স যখন 4 বছর তখন আমার বাবা মারা যায়। আমি অনেক কষ্টেই বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পরে অনেক কষ্টে আমার মা আমাকে বড় করছে, যে না আমি এটা করব না। সে নাচরবান্দা, সে ফোন করেই যেত, সে আমার সাথে প্রেম করবি। আমার পিছনে পিছনে সে ঘুরতো। তারপরে আমি এটা আমার ভাবিকে জানালাম। ভাবি তারপর ওকে জিজ্ঞাসা করলো, তাকে জিজ্ঞাসা করলো যে এটা কেন করো, ও তো বয়স কম। ভাবি বারণ করছে, শুনে নাই। পরবর্তীতে আমি কিছুদিন পরে তার সাথে আমিও কথা বলা শুরু করলাম। কথা বলতে বলতে প্রেমে জড়াই গেলাম, যেটা আর কি হয়, আমার বয়স কম। তারপরে আমার ভাইয়া যাই না গেল। জানার পরে ভাইয়া আমাকে, যে চাচাতো ভাই যার বাসায় ছিলেন? হ্যাঁ, যার বাসায় ছিলাম, ওই ভাইয়া যাই না গেল, আমাকে কিছু বলেনি। আমাকে যে ডিস্টার্ব করতো ওই আর কি ছেলেকে আমার ভাইয়া ও নিষেধ করলো যে আমার বোন গ্রাম থেকে আসছে, ও বুঝে না কিছু, তুমি ওকে ডিস্টার্ব করো না। ও সরাসরি আমার ভাইয়াকে বললো যে আমি তো ডিস্টার্ব করি না, আমি তো ওকে বিয়ে করব। তা আমার ভাইয়া বলছে যে এটা বললেই তো হয় না, তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, তোমরা কিরকমের কি, এটা তো আমরা জানি না। পরে সব সে তার ডিটেলস সব দিল। পরবর্তীতে আমার ভাইয়া বলছে যে তোমার ফ্যামিলির সাথে তো আমার বোনের ফ্যামিলিটা যাবে না, যেহেতু তার বাবা নাই, সে একটা মধ্যবিত্ত ফ্যামিলির, না আমি সব মানাইয়ে নিব। যাই হোক, আমার ভাইয়ার সাথে এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে। এরকম হয়ে 3 মাস পার হয়ে গেল। আমার ভাইয়া বিয়েতে কোনো রাজি হয়নি। মা আপনার আপন ভাইরা জানতে পেরেছিল? না, এরা জানতে পারেনি। এদেরকে তো আমার ভাইয়া হয়তো বলছে, এরা বলছিল যে ওকে তাহলে পাঠাইয়ে দাও। তখন আমি তার সাথে আর কি প্রেমে আর কি জড়াই গেছি, যেটা আর কি মায়ায় জড়াই গেছি। তখন আমি বলছি না, আমি যাব না বাড়িতে, ওই ছেলেকে আমি বিয়ে করব, আমি বাড়িতে যাব না। আমাদের সম্পর্ক ততদিনে 3 মাস চলে গেল। চলে যাওয়ার পরে এখন সে বলতেছে যে যেহেতু তোমার ফ্যামিলি তোমাকে দিবে না আমার কাছে, চলো আমরা বিয়ে করে ফেলি, চলো আমরা বিয়ে করলে তার কিছুই করতে পারবে না। সে অনেক ভালো আমাকে বুঝাইলো যে আমি তো একটা জব করি, আমি তো বেকার ছেলে না, আমি তোমাকে খাওয়াতে পারবো, আর বিয়ে হলে তোমার ফ্যামিলি মেনে নিবে। সেটা বললো আমাকে। তারপরে সে নিয়ে গেল। যে আত্মীয়র বাসায় ছিলেন তাদেরকে জানিয়ে বের হলেন? তাদেরকে জানিয়ে বের হইনি, তাহলে তোমাকে বের হতে দিত না। সে আমাকে বলছে তাদেরকে তুমি জানাবা না, তুমি জাস্ট বাসা থেকে বের হয়ে চলে আসবা। আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম, কাজী অফিস নিয়ে গেল। যাওয়ার পরে ওখানে আমাদের বিয়ে হলো। তার ফ্রেন্ড সার্কেল ছিল আর কি, আমার পক্ষ থেকে তার পক্ষ থেকে, ওরকম আর কি। আমার পক্ষে তো কেউই ছিল না, সে বানাই নিছে তার ফ্রেন্ডদেরকে যে এটা ওর বোন, এরকম করে। বিয়ে হওয়ার পরে তারপরে সে বিয়ে করে আমাকে আবার ওই স্বাস্থ্য ভাইয়ের বাসায় দিয়ে গেছে, কেউ জানে না। পরবর্তীতে যখন বিয়ের পর 1 সপ্তাহ পার হয়ে গেছে, তখন আর কি আমার স্বাস্থ্য ভাই জানতে পারছে। জানার পরে সে আমাকে আর কি মারতে আসছে, অনেক ই করছে যে বাবা নাই, কেন একটা ছেলে বললা, তুমি এটা করলা, তোমার জীবন তো সামনের দিকে নষ্ট হতে পারে, বয়স কম, তুমি এই সিদ্ধান্তটা কেন নিলা। খুব চিল্লাচিল্লি করতে আসছে। তারপরে বলতেছে বাড়িতে পাঠাই দিবে। ওই ছেলের সাথেও সে কথা বলে যে তুমি কেন এটা করলা, ও তো ছোট, ও তো বুঝে না, তুমি তো বুঝো, তুমি কেন এই মেয়েটাকে বিয়ে করলা, আর তোমার ফ্যামিলি মেনে নিবে। সে বলছে নিবে। পরবর্তীতে ভাইয়া বেশি ঝামেলা করে ফেললো, আমার বাড়িতেও জেনে গেছে। আমার ফ্যামিলি যখন জানতে পারছে, যে আমার মা আমার ভাই যখন জানতে পারছে যে আমার বিয়ে হয়েছে, আমি একা একা বিয়ে করে ফেলছি, তারা তো কান্নাকাটি করে। তারা কিছুই আর কি বলার মতো না। আমার মা কান্না করে যে এত ছোট মেয়ে আর কি একটা ছেলেকে বিয়ে করে ফেললো, সেই ছেলেটা ভালো না খারাপ। আমার স্বামী তখন বললো চলো আমরা আলাদা বাসা নিয়ে নিই। পরবর্তীতে সে আলাদা বাসা নিয়ে আমাকে ফোন দিল যে তোমার ভাইয়া যেহেতু বেশি ঝামেলা করে, তুমি চলে আসো। তারপরে সে বাসায় চলে গেলাম, থাকা শুরু করলাম। সে তার বাড়িতে জানায় নাই, সে যে আমাকে বিয়ে করেছে সেটা তার ফ্যামিলিতে লুকিয়ে গেছে। আমার ফ্যামিলি যখন জানতে পারছে, তখন আমার মা বলছে চলে আসো বাড়িতে। আমার ভাই বলছে, আমি বলছি না, আমি যাবো না, আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, আমি এখন আর যাবো না বাড়িতে। গেলেও তাকে আমি আমার হাজবেন্ডকে নিয়ে তারপরে যাব। পরবর্তীতে আমার বিয়ের 1 বছর পরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমার বাবার বাড়িতে যাই, আমার মাকে দেখাইয়া তারপরে নিয়ে আবার চলে আসি। 1 দিন ছিলাম মাত্র। বাসায় কি মেনে নিয়েছিল?
হ্যাঁ, আমার বাবার বাড়িতে যখন গেছি, এখন বিয়ে যেহেতু হয়ে গেছে গ্রামের বাড়িতে, মেনে না নিলে তো একটা মেয়ের একটা সমস্যা হয়ে যায়, তখন আমার মা মেনে নিয়েছে। পরে আমার জীবনটা ভালোই গেছিল। হ্যাঁ, ছেলে হিসাবে অনেক ভালো ছিল তখন। পরবর্তীতে আমার বিয়ার 2.5 বছরের পরেই আমার বাবু কনসিভ করে, আমার বয়সও কম। তখন আমি অনেক কান্নাকাটি করলাম যে না, আমি তোমার ফ্যামিলিকে জানাও। ততদিনও আর কি আমার যে বাচ্চা কনসিভ করছি তখনও তার বাড়িতে জানায়নি, বিয়ে করছে সেটাও জানায়নি, কিচ্ছু জানায়নি। সে শুধুই বলতো যে জানাবো, তোমার তো কোনো সমস্যা হবে না, আমি তো আছি, আমি তো চাকরি করি। তারপরে আমার বাবু যখন 9 মাস আমার প্রেগনেন্সি চলে, তখন আমি পারতেছিলাম না, অসুস্থ হয়ে গেছি, বয়স কম, ফুলে গেছি একদম। পরবর্তীতে আমার হাজবেন্ড বলতে আছে যে একজন তো দরকার, আর আমি তো অফিস শেষ করে আইসা তোমার এত কেয়ার করতে পারতাছি না, দেখাশোনার জন্য একজন দরকার, আমার দেখাশোনার জন্য। পরবর্তীতে আমার বাড়িতে ফোন দিলাম, মাকে ফোন দিলাম, দিয়ে বললাম মা, আমার যে ছোট বোন, আমার কাছাকাছি বয়স আর কি, ওই বোনকে একটু পাঠাও আমার কাছে 1 মাসের জন্য, জাস্ট বাবু হয়ে গেলে ওরে আবার পাঠাই দিব। পরবর্তীতে আমার মা সিদ্ধান্ত নিলে হ্যাঁ পাঠাই দিয়েছে আমার কাছে। ও আসার পরে তো তারপর আমার হাজবেন্ড ও আসার পরে 1 সপ্তাহ পরে একটু ওর ভিতরে কেমন একটা আমি ফিল পাচ্ছি, আমার হাজবেন্ডের ভিতরে যে কেমন একটা ফিল পাচ্ছি। তারপরে আমার ছোট বোনের সাথে সে এতটা ফ্রি হয়ে যাচ্ছে দিন দিন, আমার ওটা কেমন একটা লাগতেছে। তারপর ওই যে আমি প্রেগনেন্সি, আমি কিছু বলতেও পারতেছিলাম না। পরে আমি ওকে বললাম, আমার হাজবেন্ডকে বললাম যে আমার প্রচুর ব্লাড যাচ্ছে, একটু দেখো না কি হচ্ছে। পরবর্তীতে সেরও কোনো রেসপন্স নাই, আমার বোনেরও ওরকম কোনো রেসপন্স নাই, কান্না করতেছিলাম। আর ও দাঁড়াইয়ে দেখতেছে, কোনো তার ভিতরে কোনো নাই। আমার হাজবেন্ড, আমার বোনের ভিতরেও কোনো ছিল না বেশি আর কি। আমি চিল্লাপাল্লা করার পরে ট্রিটমেন্ট করতে নিয়ে গেল, ওখানে হসপিটালে ভর্তি করা হলো। করার পরে আমার বাবু সিজারে হয়েছে। হওয়ার পরে আমার সিজারের পরে যে একটা ট্রিটমেন্ট চলে, ওই ট্রিটমেন্টে ধরা পড়ছে আমাকে বিগত 1 মাস আমাকে ঘুমে খাওয়ানো হতো প্রেগনেন্সি অবস্থায়। ডাক্তার বললো আমার হাজবেন্ড, এটা তো কোনো প্রমাণ নাই, আমার বাসা আমার বোন, আমার হাজবেন্ড, আর তো কেউ না। পরে ডাক্তার যখন জানতে পারছে, আমার হাজবেন্ডকে ডাইকে জিজ্ঞাসা করছে আপনি বাসায় কে কে থাকে, বলছে যে আমি আর আমার ওয়াইফ, শালি আর কি। বলে যে আপনার ওয়াইফকে বিগত একদম 1 মাস ঘুমে খাওয়ানো হতো প্রতি রাতে। পরে বলে এরকম তো কিছুই না, আমি তো নিজেই ওকে মেডিসিন খাওয়াতাম। পরবর্তীতে আমি তো শুনে ওর মুখের দিক তাকাই আসছি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারতাম না। আমি প্রচুর ঘুমাতাম, হ্যাঁ আমি এত ঘুমাতাম, খুব ঘুমে খুব গভীর থাকতাম। ঘুম ছাড়া আমার কিচ্ছু ভালো লাগতো না, খাবার দাবার কিচ্ছু ভালো লাগতো না। ফুলে আমাকে ও যদি একদম ধরতো না, সেখানে দেবে হাতের ছাপটা পড়ে যেত, এত ফুলে উঠছি আমি। পরবর্তীতে ডাক্তার আমাকে বললো যে তুমি একটু আমার সাথে দেখা করো আলাদাভাবে। যখন আমি গেলাম, তখন আমি ওরকম মাথায় কিচ্ছু নিই নাই, কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, বিশ্বাস করি। তখন আমাকে বললো যে তোমার বোনকে, এটুকুই শুধু বলছে, তোমার বোনকে বাড়িতে পাঠাই দিও। ডাক্তার আমাকে এটা বলছে। তখন আমি ওই যে বলছে, তখন আমি ব্রেনটে নিই নাই যে ডাক্তার কেন এই কথাটা বললো। বাসায় আসলাম, বাবুকে নিয়ে আমি বেডে শুয়ে আছি। আমার যে বেডের পায়ের কাছে একটা ড্রেসিং টেবিল ছিল, অনেক বড় ড্রেসিং টেবিলটা, আমি বাবুকে নিয়ে শুয়ে আছি। আমার হাজবেন্ড আইসে আমার মাথার কাছ দিকে, এই যেমন আমি এদিকে শোয়া, বাবু এদিক দিয়ে শুয়ে আমার মাথায় হাত বুলোচ্ছিল। আমার বোনটা এসে আমার পাশ দিয়ে শুইলো, এদিক দিয়ে শুইলো। তাই ও আমার মাথায় হাত বুলোতে আমার মাথাটা ওর বুকের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওর 1 হাত ছিল আমার মাথায়, আর 1 হাত ছিল আমার বোনের একটা ব্যাগটা আমি ড্রেসিং টেবিলে দেখে ফেলেছি। ড্রেসিং টেবিলটা যেটা আমার পায়ের বরাবর ছিল, আমি দেখে আর কি আমার হাত পা কাঁপছিল। তখন সেন্স আসছে যে ডাক্তার আমাকে এটা কেন বললো, যে বোনটাকে পাঠিয়ে কেন দিতে বলছে। আমি ওই ড্রেসিং টেবিলে দেখে বাচ্চাকে ওই অবস্থায় বুকে নিয়ে পাশের রুমে চলে গেলাম। ওখানে যে আমি হাউমাউ করে কান্না করতেছি, ও বুঝতে পারতেছে, ওরা দুজন তারপরে ওই একই বেডে শুয়ে আছে। তারপরে আমি কিছুক্ষণ পরে সান্ত্বনা দিই বাবুকে রাইখা, ওই রুমে রাইখা আমি ওদের রুমে আবার চলে আসছি। আইসা দেখি ওর ফোনটা, আমার তখন মাথায় আসছে যে আমার হাজবেন্ডের ফোনে কেন লক, আগে কখনো লক থাকতো না, আমার বোন আসার পরেই ফোনে এসে লক করে ফেলছে। তাই বলছে কি, আমি যখন জিজ্ঞাসা করছি বলছে তোমার বোন তো, আমার ফোনে তো অনেক কিছু থাকে, তোমার বোন যদি টিপে নষ্ট করে ফেলে তাই আমি লক দিয়েছি। অথচ না, আমার বোন সেই লক জানে, আমি জানি না। যখন ও ফোন টেপে, ও ফোনটা আমি যে টান দিয়ে নিয়ে আসছি, আনার পরে ফোনে তো লক খোলা, তখনই আমি ওর ফোনের প্রোফাইলে ঢুকে গেছি।
ঢুকে দেখি ও যে আমাকে যে ট্রিটমেন্ট করতো, ওষুধ যে দিত, ওগুলো কিনতে গেলে ও আমার বোনকে সাথে নিয়ে যেত। তো নিয়ে গেলে ওরা ঘুরতো, ওই ছবি ওদের একসাথে, ওই ছবিগুলো আমি দেখছি। দেখার পরে আমি আসছি, আইসা বলি আর কি আমার কোনো সেন্স নাই। আমার ড্রেসিং টেবিলের উপরেই একটা আমার কোরআন শরীফ ছিল। আমি দৌড়ে যে কোরআন শরীফটা বুকে জড়ায় নিয়ে বলছি যে একবার বলো না যে এগুলো সব মিথ্যা, আমি যে ড্রেসিং টেবিলে দেখছি এটাও মিথ্যা, আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব। সে আমাকে আইসা এরকম আমার হাতটা ধরে জিকে বললো যে যেটা দেখছো সেটাই সত্যি, যেটা দেখছো সেটাই সত্যি। আমার 5 দিনের সিজার, আমি পেন হচ্ছিল, আমি নিচে পড়ে গেছি। কথাটা শুনে আমার বোন কিচ্ছু বলে না, চুপ করে আছে, একদম আমার দিকে তাকাই আছে। আমি ওরে বলছি যে কেন করলি এটা, ও কিচ্ছু বলে না, ও কোনো কিছুই বলে নাই। পরে কি করছে, যখন দেখে যে আমি কান্নাকাটি করতেছি, পরে ও আমার বোনকে বলে কি তুমি রেডি হও। আপনার হাজবেন্ড বলতে? হ্যাঁ রেডি হও। আমার বোনকে রেডির কথা বলছে, আমার বোন সাথে সাথে রেডি হয়ে গেছে। আমি বাচ্চাকে নিয়ে যাই ওর দরজার সামনে, যখন আমার বোনটা বের হয়ে গেছে, আমি ওটা কেউ কোনো বাধা দিইনি যে জাগা আমার হাজবেন্ডকে বের হতে দিব না। আমি দরজার সামনে হাত, ওরা একসাথে চলে যাওয়ার প্ল্যান হ্যাঁ করেছে? প্ল্যান করছে। আমি দরজার সামনে যে দাঁড়াইছি, যেতে দিব না। আমার পেটের সাথে সাথে একটা লাথি মেরে দিয়েছে, আমার সেলাইটা ছুটে গেছে। পরে পাশের ফ্ল্যাটে এরা এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই অবস্থায় আপনার হাজবেন্ড চলে গেছে? হ্যাঁ তারপরে চলে গেছে ওকে নিয়ে। বাড়িতে যখন জানাইছি আমি যে আমার ছোট বোনকে নিয়ে ও বের হয়ে এরকম চলে গেছে আর কি কি হয়েছে সব বিস্তারিত বললাম, যে এগুলো আমি দেখে বলার পরে তারপরে ওকে নিয়ে চলে গেছে। শুনে তারা তো বলছে যে একা একা বিয়ে করেছো, নিজের জীবনটা নষ্ট করেছো, এখন ওকে নিয়েছো, এখন আমরা সমাজে কি মুখ দেখাবো। পরবর্তীতে আমার ভাই আসলো, আমি তখন হাসপাতালে ভর্তি। আবার আমার মেজো ভাই তারপর যোগাযোগ করলো যে আমার বোনকে দিয়ে দেন। পরে এরা আমার বোনকে দিয়ে দিছে। 3 দিন পরে আমার মেজো ভাইয়ের কাছে আমার ছোট বোনকে দিয়ে দিছে। দেওয়ার পরে আপনার ওরা কি করছে, আমার হাজবেন্ডকে তাদের কাছে রাইখা দিছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আর যেহেতু আমার বয়স ছিল তখন 16, বিয়ে যখন হয়েছে, আমার কোনো কাবিন হয়েছিল না। বিয়েটা কিভাবে করেছিলেন? কাবিন ছাড়াই, ওই 501 টাকা দেনমোহর লেখে না, ওই যে কাগজে, সাদা কাগজে, ওই রকমের আমাদের বিয়েটা হয়েছে। তখন বলে যে আমরা এ বিয়ে মানিই না, এ বিয়ের কি প্রমাণ আছে। তখন আমি বললাম যে আমার তো বাচ্চা আছে। বলে বাচ্চা যে আছে আর কোনো প্রমাণ আছে? আমি বলে হ্যাঁ সবাই তো জানে। পরবর্তীতে আমার বাবুর বয়স যখন 3 মাস, তখন সে তার ভুল বুঝতে পারছে, ভুল বুঝে আমার বাবার বাড়িতে গেছে, যে আমাকে ওখান থেকে মাপছে, তারপর আমাকে নিয়ে আসছে। আমার ফ্যামিলিকে আর কি, আমার ভাই মাকে ম্যানেজ করে আমাকে নিয়ে আসছে। আমি মেনে নিয়েছি, যেহেতু আমার বাচ্চাটা তো ছোট, একে নিয়ে তো আমি চলতে পারবো না, আমি তো কোনো জব করি না তখন, আর বয়স আমার তখন কম। সবাই বলছিল যে যে এত বড় ভুল করছে তুমি এটা মেনে নিও না। আমি বলছি না, আমার বাবা মারা গেছে আমার 4 বছর বয়সে, আমি বুঝি যে বাবা না থাকলে কি হয়। পরবর্তীতে আমি তার সাথে আসলাম, তার সাথে আসলে সে চট্টগ্রামে আমাকে নিয়ে যায়নি, কেননা তার ওখানে সবাই সব জেনে গেছে, সে আর ওখানে চাকরি করতে পারবে না, তার মান সম্মান চলে গেছে। পরবর্তীতে সে বোলাতে ট্রান্সফার নিছে, বোলা ট্রান্সফার নেওয়ার পর ওখানে বাসা নিয়ে ওখানে আমাকে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার বাচ্চার মুখের দিক তাকাইয়া আমি তার সংসারই করে গেছি। আমার কিছু করার ছিল না, যে ভুল করে ফেলছি আমি, এরপর তো আর কিছু করার থাকে না। একটা মেয়ের একটা বিয়ে হয়ে যাওয়ার পরে, একটা বাচ্চা হওয়ার পরে তো আর কিছুই থাকে না। পরে সে যে কোম্পানিতে চাকরি করে, ওই কোম্পানিতে তার সাথে একটা মেয়ে চাকরি করে, ওই মেয়ের সাথে তার আবার অ্যাফেয়ার চলতে আছে, আমি ওইটা বুঝতে পারছি। তারপরে সে যে মেয়ের সাথে অ্যাফেয়ার চলে, ওই মেয়েকে নিয়ে চলেই গেল। এই লাস্টে গেছে সে 9 মাস হয়েছে। পরে সে আমাকে ডিভোর্স দিয়ে, সে ডিভোর্সে লিখছে যে আমার বাচ্চার সে খোঁজ খবর নিবে, এমনকি আমার বাচ্চার টাকা পয়সা দিবে, দেয় না। সে আমার বাচ্চার কোনো খোঁজ খবরও নেয় না, এমনকি কোনো টাকা পয়সাও দেয় না। কত মাস ধরে? এই যে ডিভোর্স হয়েছে 8 মাস ধরে। সে লিখছে ডিভোর্সের কাগজে মাসে 2,500 টাকা দিবে। 2,500 টাকা তো আমার কাছে, সে টাকাটা বড় না, বাবাটা বেঁচে থাকা বড়। সে তো টাকাটা না দিতে পারলেও যোগাযোগটা করতে পারতো। এখন আপনার চলছে কিভাবে? আপনি তো নিজের পরিবারও ফেরত যাননি। না আমি যাইনি, যেহেতু বাবা নাই। এখন আমি চলছি, আমি বাসাতে 3 পিসের বিজনেস শুরু করেছি, আর নিজেই 3 পিস আবার সেলাইও করি। এটা দিয়ে আমরা মা মেয়ে চলছি। শহরের বাসা, ঘর ভাড়া, খাওয়া দাওয়া, বাচ্চার স্কুল খরচা। আমি কোথায় যাব, কার কাছে যাব, কারণ আমি তো আইনের আশ্রয় নিতে পারতাছি না, কারণ আমি এগুলো বুঝি না।
আর আমার মেয়েটার যে সে খোঁজ খবর নিবে টাকা পয়সা দিলে তাহলে তো আমি একটু ভালোভাবে চলতে পারি, সে এরকমের কিছু খোঁজ খবর নেয় না। ডিভোর্স কাদের মাধ্যমে, মানে এই মীমাংসাটা কে করে দিয়েছিলেন? তাদের পরিবারের সদস্যরা আর কি সবাই ছিল, ওটা আমি ছিলাম। ডিভোর্সের সময় তারা যে আমাকে কথা দিচ্ছে যে আমার বাচ্চার খোঁজ খবর নিবে, টাকা পয়সা দিবে, অথচ কিচ্ছুই করে না, খোঁজ খবর নেয় না, টাকা পয়সাও দিচ্ছে না। আমি বাচ্চাটাকে নিয়ে একদম অসহায় আছি, মামলা করব এগুলো আমি বুঝি না, আমি কেস মামলা এগুলো আমি বুঝি না। আমার ওরকমের সামর্থ্য নাই যে আমি তাদের সাথে লড়বো বা এটা আমার মেয়েকে প্রাপ্য আদায় করে দিব, আমার এরকমের কোনো এবিলিটি নাই। আমি কোনো মতে চলছি, সামান্য 3 পিস বাসা বাড়িতে কয়টা বিক্রি হয়, এমনকি নিজেই সেলাই করি, বাচ্চার স্কুল আমি একা সামলাই, সব বাহির ঘর সব কিছু আমার একা সামলাতে হয়। তাই আমি আমার মেয়েটাকে নিয়ে যে কোথায় যাব, যাওয়ার মতো জায়গাটা নাই আমার। আমি ওর কাছে কিচ্ছুই চাচ্ছি না, চাচ্ছি যে আমার মেয়েটার খোঁজ খবরটা নিয়ে কিছু হলো টাকা পয়সা দিক, যেন তার মেয়ের জন্য তো কোনো একদিন সেই আসবে যে আমার মেয়ে, আমি এখন কষ্ট করে বড় করব, সে একদিন আসবে আমার মেয়ে। তবে যাকে নিয়ে কথা হচ্ছে আপনার প্রাক্তন স্বামী, যে আপনাকে গত 8 মাস আগে ডিভোর্স দিয়েছেন এবং আপনাদের পারিবারিক যে একটা বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত ছিল যে ওনার বাচ্চাকে উনি দেখভাল করবেন, ভরণ পোষণ দেবেন, এবং আপনি বলছেন যে এখন পর্যন্ত কোনো দেখভাল বা ভরণ পোষণের কোনো টাকা পয়সা আপনি পাননি বা পাচ্ছেন না। আমরা অবশ্যই ওনার কথা শুনতে চাই। আপনি এই প্রোগ্রামটা যদি দেখে থাকেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন 01707082470 এই নাম্বারে। আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে আমরা অবশ্যই শুনবো এবং আমরাও জাতিকে জানাতে চাই যে আসলে সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে এখানে। তবে প্রথম ভুল যে আপনি খুব অল্প বয়সে পরিবারের সম্মতি ছাড়া মোহের বশবর্তী হয়ে যে কাজটা করে ফেলেছেন, সেই কাজটা কত বড় ভুল ছিল সেটা তো আপনি আপনার নিজের জীবনে এখন মাসুল দিয়ে সেটা প্রমাণ করছেন। আপনার পরিবারের সাথেও আপনার এখন দূরত্ব, যেহেতু আপনার পাশাপাশি আপনার ছোট বোনও একই ভুল করেছে এবং তারও জীবন নষ্ট হয়েছে এই একটি ব্যক্তিকে কেন্দ্র করে, যেটা আপনার বক্তব্যে ফুটে উঠেছে। এবং এই প্রোগ্রাম যারা দেখবেন তাদেরকে বলছি, এই অল্প বয়সে এই সিদ্ধান্তগুলো আপনারা নিয়েন না। আপনারা হয়তো তখন মানে শরীরের টানে হোক বা মোহে হোক, যে কোনো কারণে আপনারা এতটা অন্ধ হয়ে যান, আপনারা মনে করেন সামনে যেই পুরুষটা আছে সেই আপনাকে স্বর্গে নিয়ে যাবে, সেই আপনাকে ভালো রাখবে। এটা সম্পূর্ণ ভুল। আপনার পরিবার কখনোই আপনার খারাপ চায় না। আপনার পরিবার যখন আপনাকে নিষেধ করবে কোনো কাজ থেকে, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে অন্য কোনো ব্যাপার আছে। আপনি যেটা বুঝতে পারছেন না সেটা হয়তো আপনার পরিবার বুঝতেছে। এই জন্য এই মেয়েটা যে ভুল করে ফেলেছেন, কিন্তু যারা এই প্রোগ্রামটা দেখবেন, আমরা এই প্রোগ্রামগুলো এই জন্যই প্রচার করি, আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন তারা যেন এই ভুল আর করেন না। রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে, বয়স ছাড়া বিয়ে এবং পরিবারের সম্মতি ছাড়া বিয়ে, এই সব কাজগুলো না করার জন্য আপনাদেরকে বারবার আমরা এই স্টুডিও থেকে অনুরোধ করি, আবারও অনুরোধ করছি। আর যেই ব্যক্তির সম্বন্ধে কথা হচ্ছে, আপনি সত্যি যদি ঘটনা সত্য হয়ে থাকে, আপনার উচিত অন্তত বাচ্চার দেখভাল করা, বাচ্চার ভরণ পোষণ দেওয়া। আপনাকে আইনের সহযোগিতা নিতে বলবো। আপনার বাচ্চার খরপোশ বা দেখভালের জন্য আপনি যে বাংলাদেশের প্রচলিত আইনে যে ন্যায্য অধিকার যেটা আপনার পাওয়ার কথা, সেটা আপনি ফিরে পান। আমরা এই দোয়া করি, এই আশা করি। এবং বাচ্চাটার জন্য অনেক দোয়া, অনেক কষ্ট লাগছে আমাদের। এমন একটা বাচ্চার কোনো দোষ ছিল না, শুধুমাত্র আপনাদের খামখেয়ালিপনার কারণে এই বাচ্চাটার জীবন আজ হুমকির মুখে। বাদবাকি জীবনটা বাচ্চার যেন ঠিক মতো মানুষ হতে পারে, সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে, ভালো পরিবেশে থাকতে পারে, অন্তত এই চেষ্টাটা আপনারা করুন। এবং আপনার সেই স্বামীর পরিবারকে অনুরোধ করব, আপনারা অন্তত একটু সহযোগিতা করুন এই বাচ্চাটা যেন সঠিক পরিবেশে বেড়ে ওঠে। আর আপনার জন্য দোয়া থাকলো, আপনি নিজেকে গুছিয়ে ওঠেন, আল্লাহ আপনার সহায় হোক। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।